আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। শিক্ষার্থীরা, দীর্ঘদিন ধরে মহামারীর কারণে আমাদের ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না সরাসরি, তাই তোমাদের জন্য অনলাইনে ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আমরা বিভিন্ন ক্লাস দিচ্ছি। ক্লাসগুলো তোমরা অবশ্যই স্কুলের ওয়েবসাইটে ঢুকে দেখবে। তোমাদের অনুরোধ রইল তোমরা যাতে ক্লাসগুলো দেখো। প্রত্যেক স্যারের ক্লাসগুলো যে ক্লাসে প্রত্যেক ক্লাসে ক্লাস দিচ্ছে সবগুলো তোমরা যার যার ক্লাসে শেষে দেখবে। শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব বাংলা দ্বিতীয় নিয়ে। বাংলা দ্বিতীয় বাংলা ব্যাকরণী নির্মিতি থেকে রূপতত্ত্ব নিয়ে আলোচনা করব। প্রথমে জানবো রূপতত্ত্ব কি। রূপতত্ত্ব হচ্ছে শব্দের গঠন এবং একটি শব্দের সাথে অন্য একটি শব্দের যে সম্পর্ক রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করা হয় রূপতত্ত্ব। রূপতত্ত্বকে আবার শব্দতত্ত্ব বলা হয়। রূপতত্ত্বকে কি বলা হয়? শব্দতত্ত্ব। শিক্ষার্থীরা, আমরা এখন জানবো শব্দের গঠন। বলছিলাম না যে রূপতত্ত্বের মধ্যে শব্দের গঠন একটি শব্দের সাথে অন্য শব্দের সম্পর্ক সম্পর্কে আলোচনা করা হয় শব্দের গঠন। প্রথমে আমরা জানবো কি শব্দ কি। শব্দ হচ্ছে যখন দুই বা ততোধিক ধ্বনি একত্রে মিলিত হয়ে অর্থ প্রকাশ করে, সেটা হচ্ছে কি শব্দ। ধ্বনি হচ্ছে আমাদের কণ্ঠনিঃসৃত আওয়াজে হচ্ছে ধ্বনি। ও ধ্বনিগুলোকে আবার ধ্বনি লিখিত রূপকে কি বলে? বর্ণ বলে। ধ্বনি লিখিত রূপকে বর্ণ বলে। আমরা আমাদের কণ্ঠনিঃসৃত যে ধ্বনি বের হচ্ছে সেই ধ্বনির সাহায্যে কয়েকটা ধ্বনি মিলিত হয়ে যখন কি হয় কোনো অর্থ প্রকাশ করে, সেটাই হচ্ছে শব্দ। শিক্ষার্থীরা, এবার দেখো শব্দের গঠন। শব্দের গঠন সম্পর্কে আমরা আলোচনা করব। তারপরে শব্দ সম্পর্কে আরো কিছু জেনে নিই। যেমন শব্দ, একটি শব্দের মধ্যে কি আছে, শব্দ কিভাবে গঠিত হয় আমি বলছিলাম। একটা ধ্বনি মিলে একটা শব্দ, যেমন মা। মা একটা শব্দ। এই মাটাকে ভাঙে কি পাবো? ম যোগ মিলে কি হয়েছে? মা। একটা ধ্বনি, একটা ধ্বনি। শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ধ্বনি আর একটা ধ্বনি মিলে কি হয়েছে? মা হয়েছে। দুটো ধ্বনি মিলিত হয়ে মা শব্দটি গঠিত হয়েছে। শিক্ষার্থীরা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাংলা একটা ধ্বনি দিয়েও কি হয় শব্দ তৈরি হয়। আমরা কিছু ধ্বনি আছে যেগুলো দিয়ে কি হয় এক একটা শব্দ তৈরি হয়। যেমন ধ্বনিগুলো হলো কি রস্বই, রস্বউ, তারপর হচ্ছে স্বরেয়া। যেমন বড় দুঃখ বেদনা খুব প্রকাশ করতে গেলে আমরা ই ও আ এ ধরনের শব্দ করে থাকি। এগুলো কিন্তু সব স্বরবর্ণের ক্ষেত্রে হয়। ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে কখনো একটা ধ্বনি দিয়ে কখনো শব্দ তৈরি হয় না। শিক্ষার্থী, আমরা এখন জানবো শব্দের গঠন সম্পর্কে। শব্দের গঠন দেখো। শব্দকে করা যায় কয়েকভাবে বিভাজন করা যায়। শব্দগুলো হচ্ছে কি, শব্দে কতগুলো ভাষিক উপাদান রয়েছে। এই ভাষিক উপাদানগুলো হচ্ছে প্রত্যয়, বিভক্তি, উপসর্গ, সমাস। শিক্ষার্থী, আমরা প্রথমে আলোচনা করবো প্রত্যয় কি। প্রত্যয় হচ্ছে এমন একটি ভাষিক উপাদান যার নিজস্ব কোনো কি নেই, স্বাধীনতা নেই। সে অন্য শব্দের পরবশে শব্দকে কি করে সম্প্রসারিত করে, কখনো কি করে, কখন সম্প্রসারিত হয়, কখন কি হয় শব্দের পরিবর্তন হয়, শব্দের অর্থের পরিবর্তন হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে প্রত্যয় আমরা জানি। এই প্রত্যয় সম্পর্কে আমি এখানে একটা চার্ট দিয়েছি। প্রত্যয় কত প্রকার? প্রত্যয় হচ্ছে দুই প্রকার, কৃৎ প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয়, যে প্রত্যয় ক্রিয়ার মূলের সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়। ক্রিয়ার মূল কি মানে কাজ, ক্রিয়া মানে হচ্ছে কাজ। যেমন
খেলি, এখানে খেলি শব্দটি কি হবে? তারপর হচ্ছে এখানে এটা হচ্ছে কি তোমার ক্রিয়া, আর এটা হচ্ছে কি একটা প্রত্যয় যুক্ত হয়ে কি হয়েছে খেলি শব্দটি গঠিত হয়েছে। এটা কি প্রত্যয়? কৃত প্রত্যয়, যেটা দ্বারা কি বোঝায়? এটা হচ্ছে শব্দের মূলটি কি বলে? কৃত প্রত্যয়, শব্দের মূলকে বলা হয় প্রত্যয়। এটা হচ্ছে কৃত প্রত্যয়, আর এটা হচ্ছে শব্দের মূলকে বলে থাকি আমরা ক্রিয়া বলে থাকি, আর এটা হচ্ছে রস্যইটা হচ্ছে প্রত্যয়, এটা যুক্ত হয়ে কি হয়েছে কৃত প্রত্যয়। যেমন আরেকটা আছে পড়ুয়া। এই পড়ুয়া শব্দটিতে পট শব্দ মিলে কি হয়েছে পড়ুয়া। এটা একটা হচ্ছে ক্রিয়া, আর এটা হচ্ছে প্রত্যয়। ক্রিয়ার সাথে প্রত্যয় যুক্ত হয়ে প্রত্যয় হয়েছে। শিক্ষার্থীরা এবার আমরা দেখব কি তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় কি? কৃত প্রত্যয় হলো যে ক্রিয়ার সাথে যে প্রত্যয় যুক্ত হয়, ক্রিয়ার সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটা হচ্ছে কৃত প্রত্যয়। আমরা জানলাম ক্রিয়ার সাথে কাজের সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটা হচ্ছে কি কৃত প্রত্যয়। আর তদ্ধিত প্রত্যয় হচ্ছে নাম শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয়। যেমন নাম শব্দের পরে ধরো সামাজিক, সামাজিক শব্দটিকে ভাঙলে আমরা কি পাবো? সমাজ যোগ ইক। এখানে সমাজটা হচ্ছে নাম শব্দ, এটা একটা শব্দ নাম শব্দ, আর এটা হচ্ছে প্রত্যয়। এই দুটো একত্রে মিলিত হয়ে কি হয়েছে সামাজিক শব্দটি গঠিত হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যয় তদ্ধিত প্রত্যয় সামাজিক। তারপর একটা উদাহরণ দিই বাঙালি। এখানে বাঙালি দেখো বাঙাল এখানে কি হয়েছে বাঙালি শব্দটিও বাঙাল হচ্ছে কি নাম শব্দ একটা, আর রস্যইটা হচ্ছে কি প্রত্যয়। এখানে প্রত্যয় বাঙালির সাথে প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে কি বাঙালি। সুতরাং শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যয়ের তদ্ধিত প্রত্যয় কি? যে প্রত্যয় নাম শব্দের পরে ব্যবহৃত হয় সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। যে প্রত্যয় ক্রিয়ার মূলের সাথে ব্যবহৃত হয় সেটা হচ্ছে কি তদ্ধিত প্রত্যয়। এবার দেখো বিভক্তি। বিভক্তি মানে কি? বিভক্তি হচ্ছে প্রত্যয়ের মতো নিজে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না অন্য শব্দের পরে বসে। বিভক্তি কি করে? বাক্যকে শুধু সংসারিত করতে পারে আর অন্য কিছু করতে পারে না। ক্রিয়া বিভক্তি দুটি, যেমন কি ক্রিয়া বিভক্তি আর হচ্ছে শব্দ বিভক্তি। ক্রিয়া বিভক্তির ক্ষেত্রে দেখা যায় যেটা কি কাজের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন লেখিতে। এটাকে ভাঙলে আমরা কি পাবো? এখানে কি হচ্ছে? এটা হচ্ছে কি এটা মূল শব্দ, আর এটা হচ্ছে কি এটা ক্রিয়ার রূপ, আর এটা হচ্ছে কি বিভক্তি। এর সাথে এটা মিলিত হয়ে লেখিত শব্দটি হয়েছে। তারপর হচ্ছে শব্দ বিভক্তি। শব্দ বিভক্তি যেটা সেটা হচ্ছে শব্দের শেষে যে বিভক্তি যুক্ত হয় সেটা হচ্ছে কি শব্দ বিভক্তি। যেমন বাড়িতে, বাড়িতে। এখানে বাড়ি একটা শব্দ, বাড়ির সাথে যুক্ত হয়েছে বিভক্তি, তাহলে কি হয়েছে বাড়িতে। তাহলে আমরা দেখতে পেলাম যে বিভক্তি কি
বিভক্তি কত প্রকার ও কিভাবে লিখতে হয় বিভক্তি। শিক্ষার্থীরা এবার আমরা জানবো উপসর্গ কি। উপসর্গ হলো এমন একটি ভাষিক উপাদান যেটা প্রত্যয় বা বিভক্তির মধ্যে কি হয় না শব্দের পরে বসে, এটা বসে শব্দের আগে। তবে বিভক্তি কি হয়, উপসর্গে কি হয়, উপসর্গ নতুন শব্দ গঠন করতে পারে, অর্থকে সম্প্রসারিত করতে পারে। যেমন উপসর্গের ক্ষেত্রে যদি হারের পরে, হার শব্দটির পরে তারপর হচ্ছে তোমার বি, তারপর হচ্ছে ব, এই শব্দগুলো যখন, এই উপসর্গগুলো যখন আমরা কি করব, এই উপসর্গগুলো যখন আমরা কোথায় শব্দের আগে ব্যবহার করবো তখন শব্দের অর্থে পরিবর্তন হয়ে যাবে। যেমন প্রহার, উপসর্গ দেখো প্রহার, হাত দিয়ে প্রহারটা কি করলাম, প্রহারটা হচ্ছে উপসর্গ, উপসর্গ শব্দের প্রথমে বসছে, বসে এটার অর্থের পরিবর্তন ঘটিয়েছে। তারপর হচ্ছে প্রহার, প্রহার একটা শব্দ, আবার বি পরে হাত যুক্ত হয়ে কি হয়েছে বিহার, তারপরে এর পরে হাত যুক্ত হয়ে কি হয়েছে উপহার। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে উপসর্গের ক্ষেত্রে উপসর্গ কি করতে পারে, স্বাধীনভাবে ব্যবহৃত না হলেও আলাদা আলাদা হলে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে, কিন্তু অর্থের পরিবর্তন ঘটাতে পারে, অর্থকে সম্প্রসারিত করতে পারে, নতুন নতুন শব্দের সৃষ্টি করতে পারে। শিক্ষার্থীরা আমরা ইয়াতে দেখছিলাম যে প্রত্যয় বেলায় প্রত্যয় কি করতে পারে, কোনো সময় নতুন শব্দ সৃষ্টি করতে পারে, আবার কোনো সময় দেখা যায় যে পারে না নতুন শব্দ সৃষ্টি করতে। যেমন ধরো পড়ুয়া শব্দটিকে, পড়ুয়া শব্দটি আমি লিখেছিলাম পড়ুয়া, এখানে পড়ুয়া শব্দ, এই পড়ুয়া শব্দটিকে পড়ু শব্দের সাথে কি হয়েছে, পর শব্দের সাথে কি যুক্ত হয়েছে, ওয়া যুক্ত হয়ে শব্দের সাথে ওয়া যুক্ত হয়ে ওয়া প্রত্যয় যুক্ত হয়ে পড়ুয়া হয়েছে। তাহলে এটার অর্থ কি হচ্ছে পড়ুয়া। এখানে পড় বলতে তুই পড়, তুই বই পড়, এখানে একজনকে কি নির্দেশ করা হচ্ছে বই পড়ার জন্য। আর যখন এটার সাথে কি যুক্ত হয়েছে, প্রত্যয় যুক্ত হয়েছে, তাহলে এটা হয়ে গেছে কি পড়ুয়া। তাহলে পড়ুয়া শব্দটি দ্বারা কি বোঝাচ্ছে, পড়ুয়া শব্দটি দ্বারা বোঝাচ্ছে যে সে পড়ে, মানে সবসময় পড়ে, এটা বিশেষ হিসেবে ব্যবহৃত হয়েছে, এখন এটা বিশেষ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে আমরা উপসর্গে কি আছে, বিভক্তি নিজস্ব কোনো স্বাধীনতা নেই, শব্দের পর ব্যবহৃত হয় প্রত্যয়, নিজস্ব কোনো স্বাধীনতা নেই, কি হয় শব্দের পরে ব্যবহৃত হয়। কোনো কোনো ক্ষেত্রে নতুন শব্দ তৈরি করতে পারে। বিভক্তির ক্ষেত্রে বিভক্তিও কি হয়, অন্য শব্দের পরে ব্যবহৃত হয়, কিন্তু নিজস্ব কোনো স্বাধীনতা নেই, কোনো অর্থ প্রকাশ করতে পারে না, তবে শব্দকে প্রসারিত করতে পারে। আর উপসর্গ হচ্ছে উপসর্গ শব্দের পূর্বে বসে, শব্দের পরিবর্তন, অর্থের পরিবর্তন ঘটাতে পারে, অর্থ সম্প্রসারণ ঘটাতে পারে। এবার জানবো আমরা সমাস কি। সমাস হচ্ছে দুই বা ততোধিক শব্দ যখন একত্রে মিলিত হয়ে একটি শব্দ গঠিত হয় সেটা হচ্ছে সমাস। দুই বা ততোধিক শব্দ যুক্ত হয়ে যখন যেমন কি কালের অভাব,
নদীমাতা যার শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি কালের অভাব অকাল। এখানে কি দুইটা শব্দ একত্রে মিলিত হয়ে একটা শব্দে সৃষ্টি হয়েছে। দুইটা শব্দ একত্রে মিলিত হয়ে একটি শব্দে সৃষ্টি হয়েছে। এখানে তিনটি শব্দ নদী অকাল যা নদীমাতৃ, তিনটে শব্দ একত্রে যুক্ত হয়ে একটি শব্দের সৃষ্টি হয়েছে বলে এটাকে কি বলা হয়? সমাস বলা হয়। শিক্ষার্থীরা আজকে আমি রূপতত্ত্ব কাকে বলে আমি প্রথম থেকে একটু তোমাদের বলে যাচ্ছি। রূপতত্ত্ব হচ্ছে শব্দের গঠন এবং একটি শব্দের সাথে আরেকটি শব্দের যে সম্পর্ক আলোচনা করা হচ্ছে কি রূপতত্ত্ব। এবার রূপতত্ত্বকে কি বলা হয়? শব্দতত্ত্ব বলা হয়। তাহলে শব্দকে শব্দ হচ্ছে একাধিক ধ্বনি মিলিত হয়ে যখন কোনো অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে কি শব্দ। আর শব্দের কি হয়? শব্দের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে একটা ধ্বনি দিয়েও কি হয়? শব্দ তৈরি হয়। একটা ধ্বনি দিয়েও কি হয়? শব্দ তৈরি হয়। যেমন রস্বই, রস্বউ, আর তারপর আ, এগুলো বেদনা প্রকাশ করতে যেমন আ, ও, ই ইত্যাদি ব্যবহৃত হয়। এগুলো একটি ধ্বনি দিয়ে একটি শব্দ ব্যবহৃত হয়। কিন্তু এগুলো স্বরধ্বনির ক্ষেত্রে, কিন্তু ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে কখনো একটা ধ্বনি দিয়ে একটি শব্দ ব্যবহৃত হয়। শিক্ষার্থীরা এরপরে তারপর হচ্ছে কি শব্দ, আমি বলতে তারপর যাবো যে শব্দ গঠনের ক্ষেত্রে ভাষিক উপাদান রয়েছে কয়টি? 4টি। আমরা সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। প্রত্যয়, বিভক্তি, উপসর্গ, সমাস। তারপর হচ্ছে প্রত্যয় সম্পর্কে আলোচনা করেছি, বিভক্তি সম্পর্কে আলোচনা করেছি। আর এগুলো যে আলোচনা করেছি তোমরা বই খুলে এগুলো সম্পূর্ণভাবে দেখবে, দেখে দেখলে তোমাদের এটা আয়ত্ত হয়ে যাবে। শিক্ষার্থীরা আমার ক্লাসটা ভালো করে দেখার জন্য অনুরোধ করছি তোমাদেরকে। তোমরা অবশ্যই প্রত্যেক স্যারের ক্লাস দেখবে, তোমরা ঘরে থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর বাসায় বসে পড়ালেখা করবে। শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত। ধন্যবাদ।